স্তরগুলি কি স্থিতিশীল? হ্যাঁ, সক্রিয়করণ চলছে। মাস্টার সুইচ সংযুক্ত। চার্জ শুরু হচ্ছে। চলুন সরাসরি মূল কথায় আসি। আজকের এই আলোচনায় আমরা ভারতের পারমাণবিক কর্মসূচির অত্যন্ত গোপনীয় ইতিহাসটা একটু অন্যভাবে ঘেঁটে দেখব। মানে একটা নেহাতি শান্তিপূর্ণ শক্তি উৎপাদনের স্বপ্ন কিভাবে রাতারাতি এমন একটা গোপন অস্ত্র পরীক্ষায় রূপ নিল যা গোটা বিশ্বকে একেবারে চমকে দিয়েছিল, সেই গল্পটাই আজ আমরা জানব। বুদ্ধ হাসছে, বা সব সুখে আছে। দিনটা ছিল ১৯৭৪ সালের ১৮ মে। ঠিক সকালের দিকে এই সাংকেতিক কথাগুলো তৎকালীন প্রধানমন্ত্রীর দপ্তরে এসে পৌঁছায়। আর এর মানেই ছিল একটা নজিরবিহীন টপ সিক্রেট মিশন একেবারে সফলভাবে শেষ হয়েছে। তো প্রশ্ন আসাটা খুব স্বাভাবিক, কিভাবে একটা নিছক শান্তিপূর্ণ উদ্যোগ এত বিশাল একটা গোপনীয় অস্ত্র কর্মসূচিতে পরিণত হল। চলুন এই অবিস্মরণীয় বৈজ্ঞানিক অর্জনের পেছনের নাটকীয় বিবর্তন আর অবিশ্বাস্য ঘটনাগুলো একটু খতিয়ে দেখি। কর্মসূচির উৎপত্তি শক্তি উৎপাদন থেকে প্রতিরোধ। এই পালাবদলটা আসলে কিভাবে ঘটল তা বুঝতে হলে আমাদের একেবারে বিংশ শতাব্দীর মাঝামাঝি সময়ে ফিরে যেতে হবে। একটু খেয়াল করলেই বুঝবেন, ডক্টর হোমি জাহাঙ্গীর ভাবার হাত ধরে যখন এই যাত্রা শুরু হয় তখন লক্ষ্যটা ছিল পুরোপুরি শান্তিপূর্ণ। কিন্তু ১৯৬২ সালের ভারত-চীন যুদ্ধের রূঢ় বাস্তবতা পুরো দৃশ্যপটটাই বদলে দিল। ভূরাজনৈতিক চাপের কারণে একটা জাতীয় প্রতিরোধ কৌশলের প্রয়োজনীয়তা যেন রাতারাতি বেড়ে গেল, আর পারমাণবিক অস্ত্র তৈরির চিন্তা ভাবনাও বেশ গুরুত্ব পেতে শুরু করল। প্রথম পারমাণবিক যন্ত্র নির্মাণ একটি গোপন অভিযান। শুরুর দিকের মূল নেতাদের আকস্মিক মৃত্যুর পর তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী এই কর্মসূচি পুনরায় শুরু করার সবুজ সংকেত দেন, আর তাও একেবারে চরম গোপনীয়তার মোড়কে। সংখ্যাটা শুনলে অবাক হতে হয়, মাত্র ৭৫ জন। হ্যাঁ, তথ্যফাঁস রোধ করতে এই অতি গোপনীয় প্রকল্পে মাত্র ৭৫ জন বিজ্ঞানীকে নিযুক্ত করা হয়েছিল। পদার্থবিজ্ঞানী রাজা রামান্নার নেতৃত্বে এই ছোট্ট দলটা বাইরের দুনিয়ার চোখের আড়ালে একেবারে নিঃশব্দে তাদের কাজ চালিয়ে যাচ্ছিলেন। ব্যাপারটা আরও ঘোলাটে হয় ১৯৭১ সালের ভারত-পাকিস্তান যুদ্ধের সময়। সে সময় মার্কিন নৌবাহিনী বঙ্গোপসাগরে তাদের ইউএসএস এন্টারপ্রাইজ পাঠিয়ে এক ধরনের ভয় দেখানোর চেষ্টা করে। আর ঠিক এই ভূরাজনৈতিক উত্তেজনায় শেষ পর্যন্ত একটি পারমাণবিক পরীক্ষার চূড়ান্ত অনুমোদনের পথটা একেবারে পরিষ্কার করে দেয়। অপারেশন স্মাইলিং বুদ্ধা, ১৮ই মে ১৯৭৪। বছরের পর বছর ধরে চলা এই প্রবল প্রচেষ্টার চূড়ান্ত রূপ দেখা যায় রাজস্থানের পোখরান টেস্ট রেঞ্জে। মজার ব্যাপার হল, মার্কিন সামরিক গোয়েন্দারা নিজেদের ভেতরে একে হ্যাপি কৃষ্ণ বললেও এই অপারেশনের আসল কোড নেম ছিল স্মাইলিং বুদ্ধা। মরুভূমির তপ্ত বালির নিচে আসলে কতটা বিশাল এক প্রকৌশলগত যজ্ঞ চলছিল সেটা ভাবলেও অবাক লাগে। প্রায় ১,৪০০ কেজি ওজনের বিশাল একটা ষড়ভুজাকৃতির যন্ত্র, এই ভারী কাঠামোটাকে অত্যন্ত সাবধানে বালিতে ঢাকা রেললাইনের ওপর দিয়ে পরীক্ষার জায়গায় নিয়ে যাওয়া হয়েছিল। যদিও বাইরে থেকে একে একটা শান্তিপূর্ণ পারমাণবিক বিস্ফোরণ বলা হচ্ছিল, বাস্তবে যন্ত্রটি সফলভাবে ৮ থেকে ১০ কিলোটন শক্তির এক বিশাল বিস্ফোরণ ঘটায়। আর এর মাধ্যমেই জাতিসংঘ নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য দেশগুলোর বাইরে প্রথম কোনো দেশ হিসেবে ভারত সফল পারমাণবিক পরীক্ষা সম্পন্ন করে গোটা বিশ্বকে একেবারে চমকে দেয়। বিশ্বব্যাপী প্রতিক্রিয়া, দুটি ভিন্ন জগৎ। এ অভাবনীয় পরীক্ষার পরপরই দেশের ভেতর আর বাইরের দুনিয়ায় একেবারে দুই মেরুর প্রতিক্রিয়া দেখা দেয়। এই ঘটনাটা এক অদ্ভুত দ্বিধাবিভক্তি তৈরি করেছিল। একদিকে দেশের ভেতরে আকাশচুম্বী জাতীয় গর্ব, বিজ্ঞানীদের জন্য পদ্মবিভূষণের মতো মর্যাদাপূর্ণ পুরস্কারের জোয়ার, আর ঠিক উল্টো দিকে আন্তর্জাতিক সম্প্রদায় তড়িঘড়ি করে নিউক্লিয়ার সাপ্লায়ার্স গ্রুপ গঠন করে, কানাডার সহায়তা স্থগিত করে, পাকিস্তান আলোচনা বাতিল করে দেয়। মানে আক্ষরিক অর্থেই দুটো সম্পূর্ণ আলাদা জগৎ। অপারেশন শক্তি এবং পরবর্তী সময় ১৯৯৮ সালের পরীক্ষা। আন্তর্জাতিক মহলের এত কড়া প্রতিক্রিয়া সত্ত্বেও ১৯৭৪ সালে যে ভিত তৈরি হয়েছিল তার ওপর দাঁড়িয়েই প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী ১৯৯৮ সালে দ্বিতীয় দফার পরীক্ষার অনুমোদন দেন। আর এবার নেতৃত্বে ছিলেন ড এপিজে আব্দুল কালাম এবং ড আর চিদম্বরম। এবার কিন্তু গল্পের প্লট একেবারে কোনো স্পাই থ্রিলারের মতো। ভাবুন তো, প্রায় ১০০ জন বিজ্ঞানী চরম গোপনীয়তায় কাজ করছেন, যাতায়াতের জন্য ভুয়া নাম আর সামরিক পোশাক ব্যবহার করছেন। শুধু তাই নয়, মাথার ঠিক ওপর দিয়ে যাওয়া একটা বিদেশি স্যাটেলাইটের নজরদারিও তারা দিনের পর দিন অত্যন্ত সুকৌশলে এড়িয়ে গেছেন। ১৯৯৮ সালের ১১ মে ঠিক দুপুর ৩:৪৫ যন্ত্রগুলোর বিস্ফোরণ ঘটানো হল। ভূগর্ভস্থ তাপমাত্রা মুহূর্তের মধ্যে ১,০০,০০০ ডিগ্রি সেন্টিগ্রেডে পৌঁছে গিয়েছিল। ভেতরের সব ক্যামেরা নিমিষে বাষ্পীভূত হয়ে যায়। আর ঠিক সেই চরম উত্তেজনার মুহূর্তেই জাতীয় নিরাপত্তা উপদেষ্টার কাছে কালাম সাহেবের সেই ঐতিহাসিক ফোন কলটি আসে, স্যার, আমরা পেরেছি।
অপারেশন শক্তির পরপরেই সরকার গোটা বিশ্বের কাছে আনুষ্ঠানিকভাবে নিজেদের পারমাণবিক অস্ত্রধারী রাষ্ট্র হিসাবে ঘোষণা করে আর এই একটা মাত্র ঘোষণা দক্ষিণ এশিয়ার ভূরাজনৈতিক মানচিত্রটাকে চিরকালের মতো বদলে দেয়। তো আজকের এই আলোচনা আমরা এখানেই শেষ করছি। তবে যাওয়ার আগে একটা ভাবনা আমাদের সবার জন্যই থেকে যায়। বৈজ্ঞানিক অগ্রগতি, জাতীয় নিরাপত্তা এবং বিশ্বব্যাপী পারমাণবিক অস্ত্র বিস্তারের মাঝে বিশ্ব আসলে কিভাবে একটা সূক্ষ্ম ভারসাম্য বজায় রাখে। এই গোপন বিজ্ঞানীদের রেখে যাওয়া কাজ আজও কিভাবে বিশ্ব নিরাপত্তা আর প্রযুক্তির ভবিষ্যৎ নির্ধারণ করছে, সেই প্রশ্নটাই বরং ভাবনার খোরাক হয়ে থাক।